সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সোহার। খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, কি অবস্থা সেখানে এই মুহূর্তে দেখছেন, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে তো নেতাকর্মীরা ভিড় করছেন, বিশেষ করে বিএনপি দলীয় যেসব নেতাকর্মী আছেন তারা আশেপাশে ভিড় করে আছেন। বিশেষ করে আমরা গণমাধ্যম কর্মীরা একেবারেই যে মূল ফটক আছে তার সামনে তো দাঁড়িয়ে আছি, অনেকে ভেতরে ঢোকার চেষ্টা করছেন, তবে একেবারে অ্যাটেন্ডেন্ট কার্ড না থাকলে আসলে কেউ ভেতরে ঢুকতে পারছে না। তারপরেও যারা ভেতরে ঢোকার সুযোগ পেয়েছেন, একেবারে খালেদা জিয়ার চিকিৎসা যেখানে চলছে সেই কক্ষটির কাছাকাছি যাওয়ারও সুযোগ তাদের হচ্ছে না। সেটি যত বড়ই নেতাই হন না কেন সেটি আমরা জেনেছি। এবং বিশেষ করে আমরা দেখেছি অনেকে এসে বাইরে থেকে বিশেষ করে মনিটরে খালেদা জিয়াকে দেখানো হচ্ছে এবং সেটুকু দেখেই তারা ফিরে আসছেন তাদের বরাতে, কিংবা চিকিৎসকরা তাদেরকে যা জানিয়েছেন আমরা যা জানতে পেরেছি যে অপরিবর্তিত রয়েছে। বিশেষ করে খালেদা জিয়া তো আপনি জেনে থাকবেন নিউমোনিয়া হওয়ার পরে তার যে অন্তত 4টি অর্গান, সেই অর্গানগুলো ঠিকঠাক কাজ করছে না এবং সেগুলোকে আসলে পুনরুজ্জীবিত করা যায় কেন, বিশেষ করে কাজ করানোর চেষ্টা চলছে। এখন পর্যন্ত আমরা জানি যে সাড়া দেওয়ার চেষ্টা করেছেন তিনি, অর্থাৎ যখন চিকিৎসকরা বলছেন যে হাতটা একটু উঠান, ম্যাডামকে যখন বলছেন খালেদা জিয়াকে, তখন তিনি হাত উঠানোর চেষ্টা করছিলেন, অর্থাৎ সাড়া দিচ্ছেন এবং ওষুধ গ্রহণের যে ব্যবস্থা সেটিও দেখাচ্ছেন। আমি যদি একটু নেতাকর্মীরা যারা এখানে এসেছেন সেই দৃশ্য যদি একটু দেখাই, দেখেন একেবারেই ভিড় করছেন তারা এবং এইসব নেতাকর্মী এখানে অবস্থান করছেন এবং সেটি অর্থাৎ গেল রোববারে তো তিনি ভর্তি হলেন এখানে, সেদিন থেকে আমরা দেখছিলাম এইসব নেতাকর্মীরা এখানে অনেকে আসছিলেন এবং অন্যান্য যে রাজনৈতিক দল আছে সেই সব রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এখানে ভিড় করছেন এবং তারা বের হয়ে এসে গণমাধ্যমে কথা বলার চেষ্টা করছিলেন। একই সঙ্গে চিকিৎসকরা তাদেরকে কি জানিয়েছেন সেই বিষয়গুলো আবার আমাদেরকে নতুন করে জানানোর তারা চেষ্টা করছিলেন এবং সেই বরাতে আমরা বলছিলাম এখন পর্যন্ত তারেক রহমান কবে ফিরবেন কিনা সেই বিষয়গুলো নেতাকর্মীরা কথা বলার চেষ্টা করছেন, নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। এবং বিশেষ করে যখন সরকারের পক্ষ থেকে আজ বিকেল বেলা বলা হলো যে একদিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করা হবে যদি তারেক রহমান আসতে চান, অর্থাৎ সরকারের দিক থেকে কোনো বাধা নেই, সেই কথাগুলোও নেতাকর্মীরা বলছিলেন। একই সঙ্গে আইনগত কোনো বাধা নেই কিনা, আছে কিনা সেই বিষয়গুলো নিয়েও আলোচনা চলছে। এখন পর্যন্ত চিকিৎসকদের বরাতে আমি বলছিলাম যে অপরিবর্তিত রয়েছে এবং এইসব নেতাকর্মী এখানে যারা ভিড় করছেন তারা বরাবরের মতোই তার আরোগ্য কামনা করছেন এবং একই সঙ্গে এখানে যাতে কেউ ভিড় না জমান এটির যেমন নির্দেশনা হাসপাতাল কর্তৃপক্ষ, একই সঙ্গে চিকিৎসকরা বলছেন এখানে যেহেতু আরও অনেক রোগীও চিকিৎসা নেন তাদের বিষয়টিও দেখতে হবে, কেউ যেন ভিড় না জমিয়ে ঘরে বসে থেকেই খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করেন সেই বিষয়টি বারবার করে বলা হয়েছে। দর্শক, অহন সবশেষ জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা আমাদের সহকর্মী জানাচ্ছিলেন, সুখবর নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির। আগের মতোই জটিল সময় পার করছেন সাবেক প্রধানমন্ত্রী, তবে গত 24 ঘন্টায় শারীরিক পরিস্থিতির নতুন করে আর অবনতিও হয়নি। বিদেশে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এখনও। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে নিষেধ সত্ত্বেও আজও হাসপাতালের সামনে ভিড় করেছেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সাথে যোগ হয়েছে নিউমোনিয়া। এই জটিল পরিস্থিতিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে 3বারের এই প্রধানমন্ত্রী। শনিবার রাতে ব্রিফিংয়ের পর দিনভর খালেদা জিয়ার স্বাস্থ্যগত কোনো তথ্য জানাননি চিকিৎসকরা। তবে নয়াপল্টনে সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে রিজভী আহমেদ জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত। তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি, সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনই, তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। পরিস্থিতি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আবারও লোকজনকে হাসপাতালের সামনে অহেতুক ভিড় না করার আহ্বান জানান রিজভী আহমেদ। ভিড় করার কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে অনেক বাধা তৈরি হচ্ছে।
কিন্তু বাস্তবতা হলো এভার কেয়ারের সামনে উদ্বিগ্ন নেতাকর্মীর আনাগোনা থামেনি। যদিও জানা খালেদা জিয়াকে দেখার সুযোগ নেই, তবুও ঘন্টার পর ঘন্টা কিছু মানুষের অপেক্ষা, চোখে মুখে সে কি উৎকণ্ঠা। হাসপাতাল থেকে কেউ বের হলেই একটি প্রশ্ন, কেমন আছেন ম্যাডাম? এদিকে একজন আব্দুল আমির রাজু প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়ার সরকারি স্টাফ ছিলেন। ওনাকে আসছি আমি এখানে দেখতে, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে। খালেদা জিয়া এদেশে হাজার হাজার রাজনৈতিক কর্মী তৈরি করেছেন। 90 দশকের ছাত্রদলের সেই নেতারাই এখন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, আর তাই দলীয় নির্দেশনা না মেনে সেই নেতাদের অনেকেই ভিড় করেন হাসপাতালে। উনি ভালো বলা যাবে না, আবার খারাপও বলা যাবে না, একটা মাঝামাঝি অবস্থা আছে। মানুষ যে কতটা ওনাকে অন করে, আমরাও সেটা অন করি, আমরা সে কারণে আসছি। এই ট্রাস্ট এটা সারা জীবন আমার মনে থাকবে। তার স্নেহ, মায়া, মমতা অদ্ভুত এগুলি ভাষায় বলা যাবে না। এগুলি দিনের পর দিন বললে এগুলি শেষ হবে না। ম্যাডামের মতো ব্যক্তিত্বশীল প্রাইম মিনিস্টার আসলেই বাংলাদেশে না, সারা বিশ্বেই নয়। 8 ফেব্রুয়ারি 2018 হাসিনা সরকার তাকে জেলে নেয়। এর 3 দিন আগে 5 ফেব্রুয়ারি তিনি সিলেটে গিয়েছিলেন। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, ঠিক হয়ে যাবে সব। তো ওনার কথাটা এখন আমার কানে বাজে। উনি একটু হেসে বললেন, আমি ঠিক থাকবো, তোমরা ঠিক থেকো। কর্মী সমর্থকদের আশা, এত মানুষের দোয়া বিফলে যেতে পারে না, আবারও সুস্থ হয়ে জনতার মাঝে ফিরবেন আপসীন নেত্রী। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানীর গুলশান সোসাইটি জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, খালেদা জিয়া জীবনে দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেননি। তিনি আপোষ করে সুখে থাকতে পারতেন, কিন্তু পরিত্যক্ত কারাগারে থেকেও আপোষ করেননি। এমন নেত্রীর জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান রিজভী আহমেদ। এদিকে রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া হয়েছে। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জেলখানায় থাকা অবস্থায় তাকে অপচিকিৎসা দেওয়া হয়েছিল, আর এ কারণেই আজ বেগম খালেদা জিয়ার এমন পরিস্থিতি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফ্যাসিবাদী শক্তিকে মোকাবেলা করা গেলেও এখনও সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করা সম্ভব হয়নি। ওনার প্রতি জেলখানায় থাকা অবস্থায় অপচিকিৎসা দেওয়া হয়েছে, ফলে আমার নেত্রী আজকে অসুস্থ হয়ে পড়েছেন, যাকে আজকে আমাদের খুব প্রয়োজন ছিল। আজকে জীবন সংকটের মধ্যে তিনি এসে পড়েছেন। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছুই নেই। সাধারণ মানুষ এবং সকল পর্যায়ের পেশাজীবী রাজনৈতিক সংগঠন সবাই তার জন্য দোয়া করছেন। 4 দিন ধরে নিবিড় পর্যবেক্ষণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও নেই পুরোপুরি স্বস্তি। তার রোগমুক্তি কামনায় দেশ জুড়ে চলছে দোয়া প্রার্থনা। মসজিদ, মন্দির, গির্জায় একসাথে চলছে তার সুস্থতা কামনা। মানবিকতার জায়গা থেকেই সাধারণ মানুষ আশা করছেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন তিনি। ভিন্ন পথ, ভিন্ন মত, সবার একটাই প্রত্যাশা, খালেদা জিয়ার রোগমুক্তি। শহর থেকে গ্রাম, মসজিদে মিলাদ, মন্দিরে প্রদীপ, ঘরে ঘরে প্রার্থনা। হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণের কারণে সৃষ্ট জটিলতায় বিএনপি চেয়ারপারসনকে 4 দিন ধরে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। রাজনৈতিক মতপার্থক্য পেছনে ঠেলে সবাই এখন তার সুস্থতার খবরে। কেউ কোরআন খতম দিচ্ছেন, কেউ করছেন মিলাদ মোনাজাত। অপরদিকে সনাতন সম্প্রদায়ের পূজাস্থলে ঘণ্টার ধ্বনি, প্রদীপ জ্বালিয়ে চলছে অসুস্থ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার আশু রোগ মুক্তি কামনার জন্য আমরা আজ বিশেষ প্রার্থনার আয়োজন করেছি। তারা কেউ কেউ বসে বসে নামাজ পড়ছেন, কেউ কেউ কোরআন তেলাওয়াত করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রার্থনার ঢেউ। অসংখ্য মানুষের স্ট্যাটাস, ভিডিও বার্তা এবং পোস্টে একটাই আবেদন, খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও ফিরে আসুক স্বাভাবিক জীবনে। এদেশ থেকে প্যারালয় মুক্তি দিয়ে বিদায় দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু সে জনগণের আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের মাতা এদেশ থেকে পালায়নি। সারা বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ আমরা সুখাহত। খালেদা জিয়ার রোগ মুক্তিতে তার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের হাসানপুর ঈদগাহ ময়দানে খতমে শিফা অনুষ্ঠিত হয়। এ সময় কোরআন খতম করেন এলাকার আলেমরা, পরবর্তীতে মোনাজাত করেন তারা। ফেনীর মেয়ে খালেদা
গর্বমোদের আলাদা। এই নিয়ে যেন এবং খালেদা জিয়াকে নিয়ে আমরা বেঁচে থাকতে পারি। আমাদের বিশ্বাস আল্লাহর রহমতে উনি আবার আমাদের মধ্যে ফিরে আসবেন। দোয়া হয়েছে তার নিজ জেলা দিনাজপুরেও। জেল রোড দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে নেতাকর্মীরা নেত্রীর রোগ মুক্তি কামনা করেন। নামের জন্য যে ব্যথিত, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা চোখের অশ্রু দিয়ে বোঝানো যায় যে একজন নেত্রীকে কতটুকু মানুষ ভালোবাসে। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে দিনাজপুরের মাটিতে নির্বাচন করার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা যেন বাস্তবায়ন করতে পারে। খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুমিল্লায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল হয়েছে। সকাল থেকে লাঙ্গলকোট ও লালমাই উপজেলায় বিভিন্ন স্থানে চলে এই আয়োজন। আমাদের দেশবাসীর কাছে আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই সম্মিলিতভাবে দোয়া করবেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উনি অবস্থান করতেছেন, সেজন্য আমরা আজকে এই খতমে কোরআনের মাহফিলের আয়োজন করেছি। এছাড়া বরিশাল, জামালপুর, ময়মনসিংহ, সিলেট সহ আরও বিভিন্ন জেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া হয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। গণতন্ত্রে উত্তরণের এই সময়ে দেশের রাজনীতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনও অনিবার্য। গণতন্ত্র ও দেশের জন্য খালেদা জিয়ার ত্যাগকে গুরুত্বপূর্ণ বলছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। বলছেন, অসুস্থতা সত্ত্বেও অভ্যুত্থান পরবর্তী বর্তমান প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপারসনের মতো অভিজ্ঞ রাজনীতিকের চিন্তা ও মতামত জরুরি। বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়ার অনুপস্থিতিতে ক্ষতিগ্রস্ত হবে দেশ, কেননা বিএনপি চেয়ারপারসনের অবস্থান এখন দলীয় রাজনীতির ঊর্ধ্বে। দেশে তখন এরশাদের সামরিক শাসন, গভীর সংকটে দেশ এবং দল। ঘোর অনীহা সত্ত্বেও প্রথমে কর্মী, পরে দলের হাল ধরতে রাজনীতির মাঠে নামতে হয় খালেদা জিয়াকে। সেই শুরু দীর্ঘ 4 দশকের রাজনীতির পথচলা। অল্প দিনেই এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশজুড়ে পরিচিত হয়ে ওঠেন আপসহীন নেত্রী হিসেবে। রাজনীতিতে আসার 8 বছরের মধ্যেই নির্বাচিত হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এরপর নানান চড়াই উতরাই পেরোতে হয় বিএনপি চেয়ারপারসনকে। কখনো সরকার প্রধান, কখনো বা বিরোধী দলের নেত্রী হয়ে সরব ছিলেন দেশের রাজনীতিতে। 11 সরকারের সময় কিংবা আওয়ামী লীগ সরকারের শাসনামলে খালেদা জিয়ার কারাবন্দী জীবন যেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম ট্র্যাজেডি। তবু গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়ার প্রতিশ্রুতিকে অগ্রগণ্য স্মরণ করেন রাজনীতির সংশ্লিষ্টরা। তাদের মতে বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়াই রাজনৈতিক ঐক্যের প্রতিশব্দ। এই অসুস্থতা নিয়েও দেশের জনগণের উপরে, রাজনৈতিক প্রক্রিয়ার উপরে যেটুক প্রভাব তার রয়েছে এবং বিশেষ করে বর্তমান রাজনৈতিক মুহূর্তে, সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে এটা খুবই প্রয়োজন। আমি আন্তরিকভাবে কামনা করছি যে সেই দায়িত্বটা তিনি পালন করতে সক্ষম হবেন। অন্যায়ের কাছে নতি স্বীকার করেন, অগণতান্ত্রিক শক্তির কাছে তিনি কখনো নতি স্বীকার করেন নাই এবং তার যে এই আপসহীন সংগ্রাম, সেইটাই বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়াকে একজন অনিবার্য রাজনীতিবিদ, দেশের অভিভাবকে পরিণত করেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার আন্দোলনে তার অপরিহার্যতাটা তৈরি করেছে। খালেদা জিয়ার দীর্ঘ পথচলায় রাজনীতি থেকে তাকে মাইনাসের চেষ্টাও হয়েছিল, কিন্তু তুমুল জনপ্রিয়তার কারণে সে চেষ্টা সফল হয়নি। বিএনপি চেয়ারপারসনের অনুপস্থিতিতে বর্তমান বাস্তবতায় দেশ আবারও সংকটে পড়ার ঝুঁকিতে বলে মনে করেন বিশ্লেষকরা। গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য এখনো আমাদের সামনে কিন্তু নানা প্রতিকূলতা আছে। নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তার কথা বিভিন্ন মহল থেকে বলছে এবং বাংলাদেশকে একটা জিও স্ট্র্যাটেজিক লোকেশন জনিত কারণে বাংলাদেশকে নিয়ে কিন্তু মানে বৈশ্বিক পরিমণ্ডলেও একটা মানে তৎপরতা আছে। তো এইরকম একটা অবস্থায় খালেদা জিয়াকে যারা আমাদের দেশের অভিভাবক হিসাবে দলমত নির্বিশেষে যেখানে মানে আস্থার জায়গায় রেখেছেন, সেই সময় তার উপস্থিতিটা কিন্তু খুব দরকার।
আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির মামলায় কারাবরণ এবং এরপর শারীরিক অসুস্থতা। 2018 সাল থেকেই বিএনপির রাজনীতিতে একরকম নিষ্ক্রিয় খালেদা জিয়া। বিশ্লেষকরা বলছেন, অসুস্থতা কিংবা রাজনীতির মাঠে অনুপস্থিতি সত্ত্বেও খালেদা জিয়া এখনও বিএনপির লাখ লাখ কর্মীর অনুপ্রেরণা। নিষ্ক্রিয় থাকা সত্ত্বেও বিএনপি যারা করে, তাদের যে নেতাকর্মীরা আছেন, তাদের কাছে কিন্তু তিনি হচ্ছেন সিম্বল অফ ইউনিটির। হ্যাঁ, সিম্বল অফ ইউনিটি তিনি, সেটা বিএনপির নেতাকর্মীরা মনে করে। এবং দেশের যারা গণতন্ত্রকামী মানুষ, যারা খুব রাজনৈতিক পোলারাইজেশনের মধ্যে নাই, তাদের কাছেও কিন্তু তিনি একটা মানে ব্যাপার। তো তাকে সামনে রেখেই কিন্তু এই রাজনীতিটা পরিচালিত হয়েছে, বিএনপির রাজনীতি। দেশের রাজনৈতিক জগতেও একটা বড় ধরনের শূন্যতা তৈরি হবে, যেটা ইমিডিয়েটলি পূরণ করবার কোনো সুযোগ নেই। এরকম একটা শূন্যতায় যারা আমাদের ভোট, নির্বাচন, উত্তরণকে যারা বন্ডল করতে চান নানাভাবে, তারা হয়তো তার এই অনুপস্থিতিকে কেউ কেউ সুযোগ হিসেবে এটাকে গ্রহণ করতে পারেন। এই আশঙ্কাটা আমি পুরোপুরি উড়িয়ে দিতে চাই না। ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে গত শুক্রবার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর নানা জটিলতায় শারীরিক অবস্থার অবনতি হয়। চেয়ারপারসনের শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিএনপি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ সচিবালয়ের নতুন ভবনের 9ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। দুপুর 2:15টার দিকে ফায়ার অ্যালার্ম বাজতে থাকে। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে শুরু করে। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। গণপূর্ত সচিব নজরুল ইসলাম জানান, আগুনের ঘটনা তদন্ত করা হবে। নতুন ভবনের বৈদ্যুতিক সংযোগ, ফায়ার সিস্টেমের পুনরায় পরীক্ষা নিরীক্ষা করা হবে। আমরা তদন্ত কমিটি করতেছি, আর আমরা এটা সব রিচেক করবো, অসুবিধা নেই। একটা ছোট্ট আগুন ছিল, তো একটা অ্যাডজাস্ট ফ্যানে যে ছোট্ট আগুনে আমাদের লোকজন উঠে এবং 2-3 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আর আমরা 14টা-15 আমরা সম্পূর্ণ নির্বাপন দিয়েছি আগুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি, নিশ্চিত করা যায়নি যোগ্যদের প্রার্থী হওয়া। রাজধানীর সিডাপে এক সেমিনারে উঠে এসেছে এমন মতামত। বক্তারা মনে করেন, ভোটের টাকা ও অস্ত্রের ব্যবহার বন্ধে কঠোর হতে হবে নির্বাচন কমিশনকে। আগামী সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কাজ করবে ভয়েস নেটওয়ার্ক। আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা। সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে নানা চ্যালেঞ্জ ও বাস্তবতা তুলে ধরেন বক্তারা। বলেন, সেরা নির্বাচন উপহার দেয়ার কথা বললেও সেই পরিবেশ নিশ্চিত করতে পারেনি সরকার। অভিযোগ করেন, পেশিশক্তির কাছে নত হয়ে আছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র নিয়ে ইসির পদক্ষেপ যথেষ্ট নয়। উপদেষ্টাদের কয়েকজন নির্বাচনের ঘোষণা দেয় সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। ডিসিএসপি, ডিআইজি কমিশনার, টিএনওসি, নির্বাচন কর্মকর্তা, এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যদি নির্বাচন কমিশন সর্বোচ্চ নিরপেক্ষতার পরিচয় দিতে না পারেন, তাহলে নির্বাচন প্রশ্নবুদ্ধ হয়ে যাবে। আওয়ামী আমলের মতন ব্যবসায়ীদেরকে এবং যাদের কালো টাকা আছে, পেশি শক্তি আছে, তাদেরকে জাতীয় সংসদে পাঠান, তাহলে ওই সেরা নির্বাচন দিয়ে, কথিত সেরা নির্বাচন দিয়ে দেশের কি পরিবর্তন হবে? মানি ম্যান মিডিয়া যে প্রস্তুত করে হচ্ছে ভোটের একটা আবহ তৈরি করা এবং ভোট জিতার পূর্বেই হচ্ছে জিতে গেছে, সেই ধরনের একটা মানে পুরো একটা পরিস্থিতি তৈরি করা, এটা আসলে এইবারের সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ। কথা ওঠে, একটি গণ অভ্যুত্থানের পরেও কেন সুষ্ঠু নির্বাচন নিয়ে এত সংশয়? এজন্য রাজনৈতিক দলের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। রাজনীতি বিক্রি করে যে সম্পদশালী হয়েছে, তেমন মানুষদের মধ্যে একটা অসুখ আছে, যেটাকে মেডিকেল জুরিসপ্রুডেন্সের ভাষায় বলা হয় প্লুটোফোবিয়া। এটা আমরা অনেকেই আক্রান্ত। সেই জায়গা থেকে বের হওয়াটা কিন্তু অনেক অনেক বেশি জরুরি বলে আমি মনে করি। রাজনৈতিক পরাজয়, একটা নৈতিক পরাজয়, যে সশস্ত্র বাহিনী দিয়ে ঘেরাও অবস্থায় থেকে ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন, তারা ভোট দেবেন, এরকম একটা দৃশ্য গণ অভ্যুত্থানের পরে আমাদের দেখবার কথা না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম মজুমদার বলেন, রাজনীতি এখন ব্যবসা, নির্বাচনের অঙ্গন অপরিচ্ছন্ন হয়েছে। এজন্য জরুরি সমাজ কাঠামো সংশোধন, না হলে মানুষ আবারও রাস্তায় নামতে পারে। টাকার খেলা,
টাকার খেলার ফলে আমরা এমন একটা গণতন্ত্র সৃষ্টি করেছি যেটাকে আমার ভাষায় আমি বলি বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই। টাকা দিয়ে কেনা যায় এরকম একটা উত্তম গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করেছি, এটা কোনো গণতন্ত্রই নয়। তো এগুলো থেকে উত্তরণ যদি না ঘটাতে পারি, এগুলোর পরিবর্তন যদি না ঘটাতে পারি, যত কিছুই করি পুলিশ আর্মি তারপরে সবকিছু ডিপ্লয় করলেও সেই যেই লাউ সেই কদুই হতে পারে। আগামী নির্বাচনে ৩০০ আসনে স্বতন্ত্র প্রার্থী দিতে পারে আওয়ামী লীগ। সেই সুযোগ না দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় সেমিনারে। তার কোনো শক্তি নাই ওইখানে যারা দখল করতেছে তাদেরকে বাধা দেয়া। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। গণভোট আয়োজনের জন্য ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানোর প্রয়োজন নেই, পরিবর্তে গোপন কক্ষের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে এসব কথা জানান তিনি। প্রাথমিকভাবে যে উপাত্ত সেখানে আমরা দেখেছি যে আমাদের ভোটের কেন্দ্র বাড়ানো লাগবে না, কিন্তু যে স্টাম্পিংয়ের জন্য যেটা আমরা গোপন কক্ষ বলি সেটার সংখ্যা বাড়াতে হতে পারে। যে একটা বুথের মধ্যে আমরা প্রাথমিকভাবে হিসাব করেছিলাম একটা স্টাম্পিং সেন্টার, সেখানে আমরা এখন 2টা করে দিব যাতে আপনার ফ্লো অফ ভোটার্সটা ঠিক থাকে। তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে রোববার পর্যন্ত এই বিষয়ে সরকার বা দূতাবাসকে কিছু জানাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এমন তথ্য দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, তারেক রহমান দেশে আসতে চাইলে অন্য কোনো দেশ বা শক্তি তা আটকাতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে ফেরত না দিলেও ঢাকা দিল্লি স্বাভাবিক সম্পর্ক হতে পারে। টানা 4 দিন ধরে হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা খানিকটা স্থিতিশীল হলেই তাকে বিদেশে নেয়ার পরিকল্পনা পরিবারের। শনিবার মায়ের এই কঠিন সময়ে দেশে ফিরতে না পারা নিয়ে পুত্র তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস নিয়ে চলছে নানা বিশ্লেষণ। বিশেষ করে দেশে ফেরার সিদ্ধান্ত এককভাবে নেওয়া সম্ভব না এবং কেন তা সেটিও স্পর্শকাতর উল্লেখ করাই প্রশ্ন উঠেছে, অন্য কোনো দেশ বা শক্তি কি এখানে ফ্যাক্টর? এ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র উপদেষ্টার উত্তর ছিল কূটনৈতিক। আমাদের কাছে এরকম কোনো বার্তা নেই। একটা দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না, এটা তো আমার কাছে একটু অস্বাভাবিক লাগছে। যদি বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায়, আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে? বাট এটা একেবারেই একটা বিষয় যেটা সম্বন্ধে আসলে আমার যেহেতু নলেজ নেই, আমি এর আর বেশি কিছু এটা নিয়ে বলতে চাই না। তারেক রহমানের পাসপোর্ট থাকা না থাকাও যে ওনার দেশে ফেরার জন্য কোনো বাধা না, সেটিও স্পষ্ট করেন তৌহিদ হোসেন। তারেক রহমান আবার খুব স্পষ্ট এটা, সেটা হলো যে এক নম্বর হচ্ছে যে তাকে যদি আসতে হয় কি পদ্ধতিতে আসবেন। এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে 1 দিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। কূটনৈতিক রিপোর্টারদের আয়োজনে ডিক্যাপ টকে আসে ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ। বহুমাত্রিক সম্পর্ক তো সমস্ত পৃথিবীর দেশের সাথেই আছে, ভারতের সাথেও আছে। আমাদের তিস্তার পানি বলুন বা বর্ডার ক্লিনিক বন্ধ করা বলুন, এগুলোও তো পাশাপাশি থাকবে শেখ হাসিনা ফেরত দেওয়া না দেওয়ার উপর। একটা তো আরেকটার উপর নির্ভরশীল না, আমাদের ওই স্বার্থগুলি থেকেই যাবে। কাজে আমরা সেগুলি আমাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত থাকবে। আমাদের কতদিন লাগবে আমরা জানি না, তবে আমরা অবশ্যই চাই যে যেহেতু তিনি কনভিক্টেড হয়েছেন তাকে ফেরত দেওয়া হোক, যাতে আমরা বিচার শাস্তি ইমপ্লিমেন্ট করা যায়। কিন্তু এটার কারণে বাকি সব আটকে থাকবে এটা আমি মনে করি না। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে দিচ্ছে ভারত, এমন খবর বেরোলেও তা নিশ্চিত করতে পারেননি তৌহিদ হোসেন। আমরা জানি উনি সেখানে ভারতে আছেন, কিন্তু লিখিতভাবে কখনো আমাদেরকে সেটা জানানো হয়নি। এবং তাকে দিয়ে যে ওখান থেকে ফেরত আনা শুরু হবে এমনও কোনো তথ্য আমার কাছে নেই। জানান, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠকের আলাপ বিধি মেনেই প্রকাশ করছেন না জাতীয় উপদেষ্টা খলিলুর রহমান। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত সহকারী অধ্যাপকরা। সকালে মাউসির সামনে অবস্থান কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি দেন তারা। বলেন, সরকারি বিধিতে সহকারী থেকে সহযোগী অধ্যাপক হওয়ার কথা 3 বছর পর
কিন্তু 26তম থেকে 31তম বিসিএস ব্যাচের সহকারী অধ্যাপকদের ক্ষেত্রে এই নিয়ম লঙ্ঘিত হয়েছে। কারো কারো পদোন্নতি হয়নি 12 থেকে 13 বছর পর্যন্ত। সম্প্রতি আন্দোলনের পর প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে 35তম ব্যাচ পর্যন্ত 1870 জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন, কিন্তু সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি আটকে আছে। অবিলম্বে পদোন্নতির যোগ্যতা অর্জন করা শিক্ষকদের পদোন্নতি দেওয়ার দাবি জানান তারা। বলেন, এতে সরকারে কোনো বাড়তি খরচ হবে না। 26 থেকে 31 ব্যাচের কর্মকর্তাগণ 8 থেকে 10, 12 এমনকি 14 বছর যাবত এই একই পদে আমাদের এই চাকরি করতে হচ্ছে, যেটি আমাদের জন্য চরম বৈষম্য, চরম অবহেলার। আমরা 26 থেকে 31 বিসিএস পর্যন্ত যোগ্য সকলের পদোন্নতি চাচ্ছি। আমরা মনে করি যদি সরকার আমাদের দাবিটা মেনে নেয় তাহলে আমরা কিন্তু আগের যে অবস্থায় ছিলাম তার থেকে আরো বেশি কর্মস্পৃহা আমাদের জাগ্রত হবে। আগামীকাল থেকে সারা দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি মাধ্যমিক শিক্ষকরা। সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির শিক্ষকরা। সেখানেই এই ঘোষণা দেন শিক্ষক নেতারা। তারা বলেন, অনেক নিচের গ্রেডের পদও নবম গ্রেডে আপগ্রেড হয়েছে, শুধু এই 10ম গ্রেডের সহকারী শিক্ষক পদটির ন্যায্যতা থাকা সত্ত্বেও কোনো নড়াচড়া নেই বলে অভিযোগ তাদের। দাবি, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। দাবি আদায় করেই এবার শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার ঘোষণা আন্দোলনরত শিক্ষকদের। এর আগেও বেশ কয়েকবার কর্মসূচি পালন করেছেন তারা। খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে 2 জনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুর 12টার দিকে এই ঘটনা ঘটে। নিহত 2 জন হলেন খুলনা নগরের নতুন বাজার এলাকার হাসিব হাওলাদার ও বাগমারা এলাকার ফজলে রাব্বি রাজন। তারা একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন। মামলার হাজিরা দিতে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা খেতে দাঁড়িয়েছিলেন হাসিব ও রাজন। এ সময় 4 থেকে 5 জন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হাসিব, রাজন। এরপর মৃত্যু নিশ্চিত করতে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে খুলনা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রথম দেখলাম যে গুলির আওয়াজ, তারপর ওই যে চাপাতি ওই দিকে কোপ দিয়েছে, দিয়ে ওরা মোটরসাইকেলে চলে গেছে। পাবলিক কেউ এর ভিতরে আগুচ্ছে না, তখন সবাই সামনে আগুইছে, সেই সময় আমরা আগুইছি। সঙ্গে সঙ্গে এমনি আমরা এখানে কিছু লোকজন মিলে আমরা হসপিটালে নিয়ে যাই। পুলিশ বলছে নিহত 2 জন খুলনার একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্য। গত 28 মার্চ রাতে 4টি অস্ত্রসহ 10 জনকে গ্রেফতার করে সোনাডাঙ্গা থানা পুলিশ। এই 10 জনের মধ্যে 2 জন হাসিব ও রাজন। সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে এসেছিলেন তারা। হাসিবের বিরুদ্ধে 4টি ও রাজনের বিরুদ্ধে 6টি হত্যা ও অস্ত্র মামলা রয়েছে। দুজনই হচ্ছে খুলনার একটা শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য। তাদের দুজনের বিরুদ্ধে 6টা করে মামলা রয়েছে এবং তারা কিছুদিন আগে জামিনে বের হয়েছে। এবং এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড সাথে তারা জড়িত, তাদেরই প্রতিদ্বন্দ্বীরা এরকম ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করতে পারি। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নেয়ার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। সেনসিটিভ জায়গায় এ ধরনের একটা ঘটনা আসলে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। বিষয়টা আমরা গুরুত্বের সাথেই দেখছি এবং সেই হিসেবেই আমাদের টিম অলরেডি কাজ শুরু করে দিয়েছে। সম্প্রতি ঘরের মধ্যে 2 শিশু ও তাদের নানিকে হত্যা করা হয়। এরপর আদালতের সামনেই জনসম্মুখে 2 জনকে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর আমার ভাই কি করে না করে তা আমি ওই বিষয় নিয়ে জিজ্ঞাসা করি না। সে আমার বড় ভাই, তার মতন সে চলাফেরা করে। বর্তমানে যে খুলনা শহরের যে অবস্থা, আমি মনে করি ভাই এর জন্য আইন শৃঙ্খলা বাহিনী হলো এর দায়ী। কারণ এই যে খুলনার যে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ যারা আছে, এদেরকে আমাদের পুলিশ প্রশাসন দেখেও না দেখার ভান করতেছে। দ্রুত এসব অপরাধীদের আইনের আওতায় এনে শান্তি ফিরিয়ে আনার তাগিদ নগরবাসীর। সাবরিনা লিজা, যমুনা নিউজ। শান্তিকালীন পদক পেলেন বিমান বাহিনীর 40 জন কর্মকর্তা ও বিমান সেনা। সকালে বিমান বাহিনীর সদর দপ্তরে পদক তুলে দেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পদক প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের যে কোনো প্রয়োজনে নিরলসভাবে কাজ করবে বিমান বাহিনী। পদকের সংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। যারা পদক পাননি তাদের মন খারাপ না করে আগামীর জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিমান বাহিনী প্রধান। আত্মতৃপ্তির চাইতে বড় কোনো পদক নেই জানিয়ে উৎসাহ না হারানোর আহ্বান জানান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
বলেন সবার নিরলস পরিশ্রম বিমান বাহিনীকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে। এই অর্জনকে ভিত ধরে আপনারা ভবিষ্যতে আরও অনেক সাফল্য গাথা রচনা করবেন। এখন আপনাদের দায়িত্ব হবে সহকর্মী অধীনস্থদের পেশাগত দায়িত্ব পালনে অনুপ্রাণিত করা এবং যোগ্য প্রতিস্থাপক তৈরি করা, যাতে করে তারাও আপনাদের মতো স্ব অবস্থান থেকে বিমান বাহিনীর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে অবদান রাখতে পারে। ব্রাহ্মণবাড়িয়া 1 আসন নাসিরনগরে জামায়াতে ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক AKM আমিনুল ইসলামের সমর্থনে নির্বাচনী গণমিছিল হয়েছে। দুপুরে শ্রীঘর SSDP হাই স্কুলের সামনে থেকে মিছিল শুরু হয়ে কলেজ মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে নাসিরনগর ফুটবল মাঠে জনসভা হয়। সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ও নাসিরনগর উপজেলা আমির অধ্যাপক AKM আমিনুল ইসলাম। নির্বাচনে জয়লাভ করলে এলাকার উন্নয়ন এবং নিরাপদ ও মানবিক সমাজ গড়া প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় উপজেলা জামায়াতে ইসলামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শুরু হয়েছে বিপিএল এর 12তম আসরের নিলাম, যেখানে এই ক্যাটাগরি থেকে 1,10,00,000 টাকায় মোহাম্মদ নাইম শেখকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস আর লিটন দাসকে 75 লাখ টাকায় কিনেছে রংপুর রাইডার্স। বি ক্যাটাগরি থেকে তাহিদ হৃদয়কে 92 লাখ টাকায় এবং 44 লাখে শরীফুলকে দলে টানল রংপুর। শামীম পাটোয়ারিকে 56 লাখ ও 68 লাখ টাকায় ঢাকা দলে টেনেছে। 65 লাখ টাকায় তানজিম সাকিবকে রাজশাহী নিয়েছে। বাধ্য হয়ে ভিত্তি মূল্য 35 লাখে জাকের আলী ও মাহিদুল অঙ্কনকে দলে ফিরিয়েছে নোয়াখালী। ভিত্তি মূল্য 35 লাখে পারভেজ ইমনকে দলে ফিরিয়েছে সিলেট। একই ক্যাটাগরি আনসোল্ড মাহমুদুল্লাহ ও মুশফিক। সি ক্যাটাগরি থেকে 52 লাখ টাকায় মোহাম্মদ মিঠুনকে ও সাব্বির রহমানকে 28 লাখে দলে ফেরায় ঢাকা। নাহিদ রানাকে 56 লাখ টাকায় কিনেছে রংপুর। রনি তালুকদারকে 22 লাখ টাকায় নিয়েছে সিলেট। 34 লাখ টাকায় আকবর আলী ও 25 লাখে রিপন মণ্ডল গেছেন রাজশাহীতে। ডি ক্যাটাগরিতে হাবিবুর রহমান সোহানকে 50 লাখ টাকায় দলে টেনেছে নোয়াখালী। ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ ছক্কার মালিক এখন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। পাকিস্তানের শহীদ আফ্রিদির 351 ছক্কার রেকর্ড ভেঙে গড়েছেন নতুন রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে 51 বলে 57 রানের ইনিংস খেলার পথে 3টি ছক্কা মেরেছেন রোহিত। তাতে 277 ম্যাচ খেলে সাবেক ভারতীয় অধিনায়কের ওয়ানডে ছক্কা এখন 352টি। আর 398 ম্যাচে 351 ছক্কায় 2-এ নামলেন আফ্রিদি। অবশ্য আফ্রিদির চেয়ে 100 ইনিংস কম খেলে আফ্রিদিকে ছাড়িয়ে গেছেন রোহিত। যদিও এই রেকর্ড গড়তে আফ্রিদির চেয়ে প্রায় দ্বিগুণ বল খেলেছেন রোহিত যেখানে প্রতি ছক্কায় নিয়েছেন 35 বল, সেখানে আফ্রিদি প্রতি ছক্কা হাঁকাতে খেলেছেন 19.6 বল। এর আগে 2010 সালে সনাত জয়সূরিয়া ছক্কার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছিলেন আফ্রিদি, আর তার সেই রেকর্ড ভাঙতে রোহিত শর্মা নিলেন 15 বছর। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সংস্কারের দাবিতে মানববন্ধন করছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল 10টায় রাজধানীর কারওয়ান বাজার মোড়ে মানববন্ধনের জন্য জড়ো হন MBCBর সদস্যরা। রাজধানীর বিভিন্ন শপিং মলের মোবাইল ব্যবসায়ীদের পাশাপাশি দোকানের কর্মচারীরাও মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি NEIR চালুর আগে ব্যবসায়ীদের সাথে আলোচনায় না বসেন তবে সারা দেশের মোবাইল ব্যবসায়ীরা ঢাকায় জড়ো হয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবেন। তারা বলেন, দেশের মোবাইল ফোন ব্যবসার মার্কেট শেয়ার যাদের 70% বেশি ব্যবসায়ীরা কোনোভাবেই NEIR এর বিরুদ্ধে নয়, তবে এই প্রক্রিয়ার কিছু সংস্কার, ন্যায্য কর নীতি প্রণয়ন, একচেটিয়া সিন্ডিকেট বিলোপ এবং মুক্ত বাণিজ্যের স্বার্থে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। কিন্তু কর্তৃপক্ষ বিশাল সংখ্যক ব্যবসায়ীর কথা না শুনেই একতরফা NEIR চালু করছে বলেও অভিযোগ করেন তারা। ঢাকায় শুরু হয়েছে 2 দিনব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন বস্কন 2025। সকালে রাজধানীর একটি হোটেলে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি এই সম্মেলনের আয়োজক। সোসাইটির সদস্য সচিব ডক্টর ইরফানুল হক সিদ্দিকী জানান, বাংলাদেশ ছাড়াও এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন ভারত, পাকিস্তান ও জাপান সহ মোট 6টি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা। সারা দেশ থেকে এর মধ্যে প্রায় 1600 অর্থোপেডিক চিকিৎসক যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্মেলনে। এর মাধ্যমে দেশি বিদেশি সার্জনরা চিকিৎসকদের হাতে কলমে প্রশিক্ষণ দেবেন। অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে দেশের চিকিৎসকরা গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জনের সুযোগ পাবেন বলেও জানান আয়োজকরা। বস্কন 2025 শেষ হবে আগামীকাল।
পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হচ্ছে। পাশাপাশি যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্থোপেডিক সার্জনরা আসছে তারাও এখান থেকে নলেজ নিয়ে তারা পেরিফেরিতে গিয়ে তাদের পেশেন্টদেরকে উপকৃত চিকিৎসা সেবা দিয়ে উপকৃত করবে। যারা রিসেন্ট অ্যাডভান্সড যেসব ইনস্ট্রুমেন্ট কোম্পানি আছে যেগুলো আমরা অর্থোপেডিক্সে ব্যবহার করি, তাদেরও এখানে একটা পসরা সাজিয়ে বসেছে, যার মাধ্যমে আমাদের জুনিয়র ডাক্তাররা উপকৃত হচ্ছে এবং তারা বিভিন্ন ডিভাইস সম্পর্কে একটা সম্যক জ্ঞান ধারণ করতেছে এখান থেকে। কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে হাঁটছে বাংলাদেশ। শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক হারে কমছে, এমন মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। সকালে গবেষণা সংস্থা র্যাপিডের সেমিনারে যোগ দেন তিনি। বলা হয়, দেশে কম উৎপাদনমুখী খাতে বেশি বিনিয়োগ হচ্ছে। আবার কাগজে কলমে গত 2 দশকে উৎপাদন প্রায় 10% বাড়লেও কর্মসংস্থান কমেছে 14 লাখ। কৃষি খাতে 45% শ্রমিক কাজ করলেও মোট দেশজ উৎপাদনের মাত্র 11% আসে এই খাত থেকে। আবার দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত পোশাক খাতে শ্রমিকের সংখ্যা 40 লাখের আশেপাশে স্থির হয়ে আছে। গবেষকরা বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে সস্তা শ্রম টেকসই হবে না। তাই শিক্ষিত তরুণ ও নারী বান্ধব চাকরির বাজারে জোর দিতে হবে। বিদেশে পাঠাতে হবে দক্ষ জনশক্তি। আলাদা পরিকল্পনা নিতে হবে কৃষির জন্য। Established inherited sectoral framework, industry, agriculture, service. How much of relevance does this have in today's world? Various forms of new capital has emerged, intangible capital, which doesn't fall into any of these in a neat way. গাজায় ইসরায়েলের আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে 70,000। গুরুতর আহত 1,70,000-এরও বেশি ফিলিস্তিনি। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই তথ্য গাজায় 2 বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনে নিষ্ঠুরতার সব মাত্রা ছাড়িয়েছে। ইসরায়েলি বাহিনী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, নিখোঁজ আছেন অনেকে। ধারণা, প্রাণহানি ছাড়াবে লাখের ঘর। গেল মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির পরও প্রতিদিনই গাজায় বিচ্ছিন্নভাবে হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহরে বন্দুকধারীর হামলায় শিশুসহ 4 জন নিহত হয়েছে, আহত আরও কমপক্ষে 10 জন। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় এক ব্যাংকুয়েট হলে জন্মদিনের অনুষ্ঠান চলাকালে হামলা হয়। ঘটনাস্থলে পরিবারের সদস্যদের অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় হঠাৎ এক আততায়ী তাদের উপর গুলি চালায়। ঘটনাস্থলে নিহত হন 4 জন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পালিয়ে যায় আততায়ী। এ নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। এখনও হামলার কারণ স্পষ্ট জানা যায়নি, তবে পুলিশের ধারণা উদ্দেশ্য প্রণোদিত হয়েই এই হামলা চালানো হয়েছে। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।